স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা মূলত গত ক্লাসে হচ্ছে আমাদের উইক 3টা শেষ করেছি। আমরা উইক 4টা আর কি শুরু করব। আমরা এই উইকে যে লেকচারটা দেখব এটা মূলত হচ্ছে প্রবলেম সলভিং করা সার্চের মাধ্যমে আর কি। এই লেকচারটা আমাদের বড় আর কি, আমরা হয়তোবা 2 বা 3 ক্লাসে এটাকে কভার করবো আর কি। তো আজকে আমরা বেসিক্যালি সার্চের অ্যালগোরিদম দেখবো না কোনো, আমরা হচ্ছে প্রবলেম কিভাবে ডিফাইন করতে হয় সার্চের জন্য, তারপর হচ্ছে আমরা কিছু টয় প্রবলেম নিয়ে আর কি আলোচনা করব আজকের লেকচারে। আমাদের টপিকটার নাম হচ্ছে সলভিং প্রবলেমস বাই সার্চিং। প্রথমেই আসি যে আমরা যদি প্রবলেম সলভিং এর জন্য কোনো এজেন্ট ডিজাইন করতে চাই, আমাদের মূলত 4টা স্টেপকে প্রথমে ডিফাইন করতে হয়। প্রথম স্টেপটাকে বলা হচ্ছে গোল ফর্মুলেশন। এটা মূলত আমাদেরকে আহ, বুঝতে সহায়তা করবে যে কোথায় এসে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা সার্চ করাটা কোথায় এসে স্টপ করে দিব। এই গোলটার মাধ্যমে আমরা হচ্ছে ফিক্স করে নিব যে কোন কোন স্টেটে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। নেক্সট যেটা আমাদের ডিফাইন করতে হবে এটাকে বলা হচ্ছে প্রবলেম ফর্মুলেশন। আমরা যে গোলটাকে সিলেক্ট করলাম এই গোলের আলোকে আমাদের এই প্রবলেমের জন্য কি কি অ্যাকশন হতে পারে এবং কি কি স্টেট থাকতে পারে এই জিনিসটা আমরা ডিফাইন করব প্রবলেম ফর্মুলেশন। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে গোল ফর্মুলেশনটা আগে করতে হবে, দেন আমাদেরকে প্রবলেম ফর্মুলেশনটা করতে হবে। কেউ কি বলতে পারবে যে কেন এটা আমাদের এইভাবে করতে হবে? স্যার, আমরা যদি স্যার আমাদের গোলটাই না জানি যে স্যার মানে আমরা আমাদের এই গোল, তারপরে তো স্যার আমরা আমাদের প্রবলেমে যাব যে এই গোলে যেতে গেলে আমাদের এই প্রবলেম হয়তো হতে পারে, দেন ওইভাবে স্যার কাজ করবো স্যার। হ্যাঁ, মোটামুটি তুমি কারেক্ট অ্যান্সারই দিয়েছো আর কি। আমাদের গোল ফর্মুলেশনটা এই কারণে আগেই করতে হয় যে আমাদের আসলে টোটাল সার্চ স্পেসটা বা আমাদের কাছে যত ধরনের সাবজেক্ট বা বিষয় আছে এটা অনেক ভাস্ট আর কি। তো আমরা যদি ওখান থেকে গোলটাকে ফিক্স না করি তাহলে আসলে আমরা বুঝতে পারবো না যে কোন অংশটাতে আমাদেরকে সার্চ করতে হবে। জন্য সলভিং এ যে গোল ফর্মুলাটাকে ফিক্স না করি তাহলে আসলে আমরা বুঝতে পারবো না যে কোন অংশটাতে আমাদেরকে সার্চ করতে হবে। এই জন্য প্রবলেম সলভিং এজেন্টের ক্ষেত্রে আগে গোল ফর্মুলেশনটা কমপ্লিট করতে হবে, দেন আমরা প্রবলেম ফর্মুলেশনটা করব। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কোন একটা অ্যালগোরিদমের মাধ্যমে আমরা হচ্ছে দেখব যে স্টার্টিং স্টেট থেকে আমরা কিভাবে আমাদের গোলে রিচ করতে পারি। তাহলে আমরা আসলে কি অ্যাকশন সিলেক্ট করার মাধ্যমে স্টার্ট থেকে এন্ডে যাচ্ছি এই জিনিসটাকে আমরা হচ্ছে সার্চ করা বলতেছি। সবার লাস্ট হচ্ছে আমরা যেই পাথটা বের করলাম আমরা এই পাথটাকে এক্সিকিউট করব আমাদের এজেন্টের মাধ্যমে। তাহলে একটা প্রবলেম সলভিং এর সাথে আমাদের হচ্ছে এই 4টা স্টেপ জড়িত। তো আমরা একটা ছোট এক্সাম্পল দেখি। এখানে রোমানিয়া নামে একটা দেশের বিভিন্ন সিটি এবং এই সিটিগুলো কিভাবে নিজেদের মধ্যে কানেক্টেড এটা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো সিটির মধ্যে ডিস্টেন্সটা আমরা এখানে এই যে আকারে রিপ্রেজেন্ট করতেছি এই গ্রাফে। তো আমাদেরকে ধরো একটা প্রবলেম দেওয়া আছে যে আমি রোমানিয়াতে ঘুরতে গিয়েছি এবং আমি এই মুহূর্তে আরাদে আছি। আমার নেক্সট দিন ফ্লাইট হচ্ছে বুখারেস্ট থেকে। তাহলে আমার একটা প্রবলেম হতে পারে যে আমি আরাদ থেকে বুখারেস্টে কিভাবে যেতে পারি। এইটা আমাদের একটা এক্সাম্পল প্রবলেম হতে পারে। তাহলে এই প্রবলেমের জন্য আমরা যদি আমাদের আগের স্টেপ গুলোকে ডিফাইন করি, আমাদের প্রথম স্টেপ হচ্ছে গোলকে ডিফাইন করা। তাহলে এই ক্ষেত্রে আমাদের গোল হচ্ছে আমাদেরকে বুখারেস্টে যেতে হবে। নেক্সট হচ্ছে আমাদের প্রবলেমটাকে ফর্মুলেট করা। তাহলে প্রবলেম ফর্মুলেশনে মূলত আমরা হচ্ছে কি কি স্টেট থাকবে এবং কি কি অ্যাকশন পারফর্ম করতে পারবো এই দুটো জিনিস আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রে স্টেট গুলো হবে হচ্ছে আমাদের এখানে যে সিটি গুলো রয়েছে এদেরকে আমরা এক একটা স্টেট ধরতে পারি। আর আমাদের অ্যাকশনটা হবে হচ্ছে এক সিটি থেকে আমরা আরেকটা সিটিতে ড্রাইভ করে যাব, ওই জিনিসটাই এখানে লেখা হয়েছে। আর আমাদের ক্ষেত্রে থার্ড স্টেপ যেটা ছিল সার্চ, এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা হবে আমরা কিভাবে একটা সিটি থেকে ড্রাইভ করে অন্য আরেকটা সিটিতে রিচ করতে পারি। যেমন আমাদের যে প্রবলেমটা ছিল যে আমরা আরাদ থেকে শুরু করতেছি বুখারেস্টে যাব, এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা হতে পারে এই রাস্তা, আমাদের সলিউশন হতে পারে এই রাস্তাটা, অথবা আমাদের সলিউশন হতে পারে এই রাস্তাটা।
মানে আমরা যেখান দিয়ে যাই না কেন আরাদ থেকে বুখারেস্টে রিচ করতে পারবো। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মোর দেন ওয়ান পসিবল সলিউশন রয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের অ্যালগোরিদম ব্যবহার করে অপটিমাল সলিউশনটাকে চুজ করতে পারি। অপটিমাল সলিউশন বলতে বোঝানো হচ্ছে যে রাস্তা দিয়ে গেলে আমাদের সবচেয়ে কম কষ্টে আমরা গোলে রিচ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ে যে একটা প্রবলেমকে আমরা কিভাবে এভাবে ডিফাইন করব আর কি। তাহলে প্রথমে আমাদেরকে গোলটাকে ফর্মুলেট করতে হবে, দেন আমরা প্রবলেমে ফর্মুলেশনটা কমপ্লিট করব, যেখানে আমরা ডিফাইন করব যে এই প্রবলেমের জন্য কি কি স্টেট থাকতে পারে এবং আমাদের অ্যাকশন কি কি হতে পারে। সবার লাস্ট হচ্ছে আমরা একটা সলিউশন বের করব যে আমাদের স্টার্টিং স্টেট থেকে আমরা কিভাবে আমাদের গোলে রিচ করতে পারি। তো আমরা উপরে যে প্রবলেমটাকে ডিফাইন করেছি, এই প্রবলেমের জন্য আমরা এনভায়রনমেন্ট টাইপটা এরকম ধরে নিয়েছি। আশা করি তোমাদের এনভায়রনমেন্ট টাইপ নিয়ে আর বলার দরকার নেই, এটা তোমাদের ডিটেলসে কভার করা হয়েছে। এবার আসি যে উপরে যে প্রবলেমটা ছিল, এটাকে আমি যদি প্রবলেম ফর্মুলেশন আকারে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটু ডিটেলসে দেখতেছি যে প্রবলেম ফর্মুলেশনটা আমরা কিভাবে ডিফাইন করব। তো আমাদেরকে মূলত হচ্ছে চারটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট কি, এটাকে আমরা একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ইন ফাংশনটা হচ্ছে ইনিশিয়াল স্টেট রিপ্রেজেন্ট করতেছে এবং এটার ভিতর আমরা প্যারামিটার আকারে দিব যেই সিটি থেকে আমরা জার্নিটা শুরু করতেছি। তাহলে আমরা যেহেতু আরাদ থেকে আমাদের জার্নিটা শুরু করতেছি, আমাদের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেটটা হবে ইন ব্র্যাকেটে আরাদ। নেক্সট আমাদের যে জিনিসটা ডিফাইন করতে হবে, এটা হচ্ছে একটা সাকসেসর ফাংশন, যেটাকে আমরা এস অফ এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি এবং এটা মূলত আমাদেরকে একটা অ্যাকশন স্টেট পেয়ার রিটার্ন করে আর কি। আচ্ছা, জিনিসটাকে আমি একটু সহজভাবে বলি। আমাদের যে গ্রাফ ছিল, আমরা হচ্ছে আরাদ থেকে জার্নিটা শুরু করেছি। আমি যদি গ্রাফে ফেরত যাই, আমি মূলত আরাদ থেকে তিনটা সিটিতে যেতে পারি। একটা হচ্ছে জেরিন, একটা হচ্ছে সিবিইউ, আর একটা হচ্ছে তিমিসোয়ারা। তাহলে আমাদের গ্রাফটা আসলে এখান থেকে শুরু হবে এইভাবে যে ইন অফ আরাদে আমি এই মুহূর্তে আছি, আমি এখান থেকে তিনটা সিটিতে যেতে পারি। একটা হচ্ছে সিবিইউ, একটা হচ্ছে তিমিসোয়ারা, আর একটা হচ্ছে জেরিন। আচ্ছা, এই যে আমি আরাদ থেকে সিবিইউ তে যাব, এই এক সিটি থেকে আরেকটা সিটিতে যাওয়ার জন্য আমি হচ্ছে গো ফাংশনটা ব্যবহার করব। তাহলে আমি যদি গো এর ভিতর সিবিইউ লিখি, তাহলে এই মুহূর্তে আমি আরাদ থেকে সিবিইউ তে চলে গেলাম। আচ্ছা, তাহলে নেক্সট আমার সার্চটা কন্টিনিউ করতে হবে কোথা থেকে? সিবিইউ থেকে আমার সার্চটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা ধরতে পারি যে নেক্সট স্টেপের জন্য সিবিইউটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। তাহলে আমরা এটার আগে ইন ফাংশনটাকে লিখবো। সিমিলারলি আমি যদি আরাদ থেকে তিমিসোয়ারাতে যেতাম, এটার জন্য আমাদেরকে গো ব্র্যাকেটে তিমিসোয়ারা এই ফাংশনটা ব্যবহার করতে হতো। গো দিয়ে আমরা মূলত হচ্ছে গোল রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আরাদ থেকে তিমিসোয়ারা যেতে চাচ্ছি, তাহলে আমাদের গোল হচ্ছে তিমিসোয়ারাতে যাওয়া। তাহলে তিমিসোয়ারাতে যাওয়ার পর আমাদের সার্চটা কন্টিনিউ হবে তিমিসোয়ারা থেকে। তাহলে আমরা ধরতে পারি আমাদের নেক্সট স্টেপের জন্য তিমিসোয়ারাটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ। এভাবে আমরা জেরিনদের জন্য সেম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং গো জেরিনদের মাধ্যমে জেরিনদে যাওয়ার পর আমরা হচ্ছে ইন জেরিনকে কল করে দিলে জেরিন থেকে আমাদের নেক্সট সার্চের স্টেপটা শুরু হবে। তাহলে কেউ যদি ইন আরাদ এই ফাংশনটাকে কল করে, তাহলে আমাদেরকে মূলত রিটার্ন করবে এই 6টা স্টেপ। এই জিনিসটা এখানে পেয়ার আকারে দেখানো হয়েছে। প্রথম দুটা ফাংশন হচ্ছে আমাদের সিবিইউ তে যাওয়ার জন্য এবং সিবিইউ থেকে সার্চটাকে কন্টিনিউ করার জন্য, অথবা আমাদের অল্টারনেটিভ হতে পারে আমরা জেরিন দিয়ে যাব এবং জেরিন থেকে সার্চটাকে কন্টিনিউ করব। সিমিলারলি আরেকটা অল্টারনেটিভ হতে পারে আমরা টিমিসোয়ারাতে যাব এবং টিমিসোয়ারা থেকে আমাদের সার্চটাকে কন্টিনিউ করব। তাহলে ইন আরাদের সাকসেসর ফাংশনটা কিভাবে ডিফাইন করলাম, এটা কি সবার ক্লিয়ার হয়েছে?
এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। এই যে আমাদের ইনিশিয়াল স্টেট এবং আমরা যে সাকসেসর ফাংশনটা ডিফাইন করলাম, এই দুটোকে একত্রে আমরা হচ্ছে স্টেট স্পেস বলে থাকি। আমরা একটু পরে স্টেট স্পেসটা একটু ডিটেলসে দেখব। নেক্সট আমাদেরকে যেটা ডিফাইন করতে হবে এটা হচ্ছে আমাদের গোলকে। যেহেতু আমরা বুখারেস্টে যেতে যাচ্ছি, আমরা যখন ইন বুখারেস্ট এই ফাংশনটা কল হবে তখনই আমি বুঝতে পারবো আমার গোলটাতে রিচ হয়ে গিয়েছে। ইন বুখারেস্ট মানে বোঝাচ্ছে যে নেক্সট স্টেপে আমরা বুখারেস্ট থেকে আমাদের সার্চ কন্টিনিউ করব। তা আমি তো জানি যে আমার ডেস্টিনেশন বুখারেস্ট, তাহলে যদি বুখারেস্টে রিচ করে ফেলি তাহলে তো আর সার্চ কন্টিনিউ করার দরকার নেই। তাহলে যখন ইন বুখারেস্ট ফাংশনটা কল হবে তখনই আমি বুঝতে পারবো আমাদের সার্চটা কমপ্লিট হয়ে গিয়েছে। সবার লাস্ট যে আইটেমটা আমাদেরকে ডিফাইন করতে হবে প্রবলেম ডেফিনিশনে, এটা হচ্ছে আমাদের পাথ কস্ট। আচ্ছা, আমরা এখানে যে প্রবলেমটাকে সলভ করা ট্রাই করতেছি, এটা পাথ কস্টটাকে অ্যাডিটিভ ধরা হচ্ছে। অ্যাডিটিভ বলতে বোঝানো হয়েছে, ধরো আমি এতে ছিলাম, এ থেকে আমি তিনটা জায়গায় যেতে পারি, ধরো বিসিডি, এবং সি থেকে আমি ইতে যাই। তাহলে আমার প্রবলেমটা ছিল যে এ থেকে আমাকে ইতে যেতে হবে। তাহলে আমি যদি এদের ডিস্টেন্সের কস্টটাকে বসাই, আমি জাস্ট র্যান্ডম কিছু ভ্যালু ধরে নিলাম আর কি। তাহলে এ থেকে ইতে যাওয়ার ক্ষেত্রে আমাদের টোটাল কস্টটা হবে, প্রথমে আমাকে এ থেকে সিতে যাওয়ার কস্ট যোগ করতে হবে, তার সাথে যোগ করতে হবে সি থেকে ইতে যাওয়ার কস্ট। তাহলে যেহেতু আমরা দুটো কস্টকে এখানে যোগ করতেছি, এই জন্য এটাকে হচ্ছে অ্যাডিটিভ বলা হচ্ছে পাথ কস্টটাকে। যে প্রতি স্টেপে আমাদেরকে আগের স্টেপের পাথ কস্টের সাথে নতুন পাথ কস্টটাকে যোগ করে দিতে হবে। যদি আমাদের এরকম হতো যে আমরা ই থেকে আবার জিতে যাব এবং আমাদের গোল ছিল এ থেকে জিতে যাওয়া, ধরে নিলাম ই থেকে জিতে যেতে আমাদের 1 পাথ কস্ট হয়, সেক্ষেত্রে আমাদের এই যে 2+4 করে আমরা যে 6 পেলাম সেটার সাথে আমাদেরকে ই থেকে জিতে যাওয়ার পাথ কস্টটা অ্যাড করতে হতো, যেটা হচ্ছে 1। তাহলে আমরা টোটাল পাথ কস্টটা পেতাম যে এ থেকে জিতে যেতে আমাদের আসলে পাথ কস্টটা কত হবে। তাহলে প্রবলেম ডেফিনেশনে আমাদেরকে এই পাথ কস্টটাকে ডিফাইন করে দিতে হবে আমাদের প্রবলেমের জন্য। তাহলে আমরা যে সলিউশনটা পাবো, সলিউশনটা মূলত আমাদেরকে ইন্ডিকেট করবে আমাদের ইনিশিয়াল স্টেট থেকে আমরা কিভাবে গোল স্টেটে যেতে পারি, একটা সিকোয়েন্স অফ অ্যাকশন আমাদেরকে প্রোভাইড করবে। আর যখন এই ভ্যালুটা বা কস্টটা সবচেয়ে কম হবে তখন সেটাকে আমরা বলবো অপটিমাল সলিউশন। নেক্সট আসি আমাদের স্টেট স্পেস। একটা স্টেট স্পেস মূলত আমাদেরকে ইন্ডিকেট করে যে ইনিশিয়াল স্টেট থেকে আমরা কোন কোন স্টেটে যেতে পারি। তাহলে যতগুলো স্টেটে রিচ করা যায় ইনিশিয়াল স্টেট থেকে, সেই টোটাল স্টেট গুলোকে আমরা একত্রে হচ্ছে স্টেট স্পেস বলতেছি। এটাকে আমরা মূলত একটা গ্রাফের সাথে সিমিলার ধরতে পারি আর কি। এবং আমাদের গ্রাফে যেরকম কিছু নোড এবং এজ থাকে, আমাদের স্টেট স্পেসের ক্ষেত্রেও কিছু নোড এবং এজ থাকবে। তাহলে স্টেট স্পেসকে যদি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে হচ্ছে একটা স্টেট গ্রাফ বলা হয়, যেটা এখানে বলা হয়েছে স্টেট স্পেস গ্রাফ। তো মূলত আমরা উপরে যে গ্রাফটা দেখেছিলাম এটা হচ্ছে একটা স্টেট স্পেস গ্রাফের উদাহরণ। এই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে অ্যাকশন। তো আমরা এই গ্রাফের ক্ষেত্রে স্টেট গুলোকে নোড দিয়ে রিপ্রেজেন্ট করব, আর আমাদের অ্যাকশন গুলোকে হচ্ছে আমরা এজ দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে যে আমাদের সিটি গুলো রয়েছিল এরা হচ্ছে এক একটা স্টেট, এবং এই যে আমি এজ ড্র করেছি এবং এখানে একটা ডিস্টেন্স বলেছি, এটা হচ্ছে একটা অ্যাকশন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এরকম স্টেট স্পেস গ্রাফের। এই এক্সাম্পলটা হচ্ছে আমরা যে ভ্যাকুয়াম ক্লিনার সম্পর্কে ডিসকাস করেছিলাম সেকেন্ড লেকচারে, সেই ভ্যাকুয়াম ক্লিনারের জন্য আমরা একটা স্টেট স্পেসকে ডিফাইন করতে চাচ্ছি। তোমাদের কি কম্পাইলার ডিজাইন সাবজেক্টটা হয়ে গিয়েছে? জি না স্যার। না জি না স্যার। এখনো হয়নি না? আচ্ছা, সমস্যা নাই, আমি অন্য জিনিসের জন্য জিজ্ঞেস করলাম আর কি।
আচ্ছা, এখানে আমরা মূলত যেটা করতেছি সেটা হচ্ছে প্রতিটা স্টেট থেকে আমাদের কাছে যে কয়টা পসিবল অ্যাকশন রয়েছে সেই অ্যাকশন গুলো দিয়ে আমরা কোথায় কোথায় রিচ করতে পারি সেই জিনিসটাকে ডিফাইন করা ট্রাই করেছি। তো আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে আমরা তিনটা অ্যাকশন জানি। একটা হচ্ছে আমরা লেফটে যেতে পারি, একটা হচ্ছে আমরা রাইটে যেতে পারি, আর একটা হচ্ছে আমরা যদি ময়লা পরিষ্কার করতে চাই আমরা হচ্ছে সাক অপারেশন পারফর্ম করতে পারি। তাহলে আমরা যেই স্টেটেই থাকি না কেন আমরা হচ্ছে এই তিনটা অ্যাকশনের জন্য করেসপন্ডিং কোন স্টেটে যাব সেই জিনিসটাকে এখানে ডিফাইন করা ট্রাই করব। তাহলে ধরে নিলাম যে প্রথম স্টেটটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, এখান থেকে আমাদের সার্চ শুরু হবে বা আমাদের প্রবলেমটা শুরু হবে। তাহলে প্রথম স্টেটের জন্য আমাদেরকে এই তিনটে অ্যাকশনকে ডিফাইন করতে হবে। তাহলে প্রথম অ্যাকশন হচ্ছে লেফট অ্যাকশন। তাহলে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা এখন এই টাইলসে আছে, আমি যদি এখান থেকে লেফটে যাওয়ার ট্রাই করি, লেফটে কি আমার আর কোনো পজিশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা যে পজিশনে ছিল সেখানেই রয়ে যাবে। আচ্ছা, জি তাহলে স্যার। লেফট মুভের জন্য কি আমাদের টোটাল স্টেটটার কোনো চেঞ্জ হয়েছে? মানে এই স্টেটটার কি কোনো চেঞ্জ হয়েছে? না স্যার। যেরকম ছিল সেরকমই রয়ে গিয়েছে আমাদের স্টেটটা। এই জন্য এখানে হচ্ছে একটা সেলফ লুপ দেওয়া হয়েছে যে লেফট অপারেশনটা যদি পারফর্ম করি এই স্টেট থেকে আমরা এই স্টেটেই থেকে যাব, আমরা নতুন কোনো স্টেটে যাব না। নেক্সট আসি, আমরা এই স্টেটে ছিলাম, আমরা হচ্ছে রাইট অপারেশনটা পারফর্ম করতে চাচ্ছি। তাহলে রাইট অপারেশন পারফর্ম করা মানে হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা ডান পাশের ঘরে চলে যাবে। দেখো ওই জিনিসটা এখানে বলা হয়েছে, যদি আমরা এই স্টেটে থাকি এবং রাইট অপারেশনটা পাই তাহলে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা লেফট টাইলস থেকে রাইট টাইলসে শিফট হয়ে গিয়েছে। তাহলে আমাদের ইনিশিয়ালি যে স্টেট ছিল এখন কি আমরা একটা নতুন স্টেট পেলাম না? এটার সাথে এটা তো ডিফারেন্স আছে নাকি? জি স্যার। তাহলে এইভাবে আমাদেরকে প্রতিটা স্টেটের জন্য এই তিনটা অ্যাকশন পারফর্ম করতে হবে। আমরা কতক্ষণ পর্যন্ত এই অ্যাকশন গুলো পারফর্ম করব? যতক্ষণ পর্যন্ত নতুন স্টেট জেনারেট হচ্ছে। দ্যাট মিন্স যে এখানে এসে দেখা যাবে যে নতুন কোনো স্টেট জেনারেট হচ্ছে না তখন আমাদের সার্চটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে আমি প্রথম স্টেটের জন্য লাস্ট অপারেশনটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের স্টেট এবং আমি এখান থেকে সাক অপারেশনটা পারফর্ম করতে চাচ্ছি। তাহলে আমি লেফট টাইলসে ছিলাম, এটার নিচে ময়লা ছিল, তাহলে সাক অপারেশন পারফর্ম করলে এই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে সেই স্টেট, আমরা সাক অপারেশন করে এই স্টেটে চলে আসলাম। তাহলে এই স্টেটে দেখা যাচ্ছে প্রথম টাইলসে ময়লা ছিল সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে প্রথম অপারেশনটা পারফর্ম করার পর আমরা বেসিক্যালি নতুন দুইটা স্টেট পেয়েছি, এই স্টেট এবং এই স্টেট। এবার এই দুটো স্টেটের জন্য আমাদেরকে কি করতে হবে? ওই তিনটা অ্যাকশন পারফর্ম করতে হবে। তাহলে এটা আমরা কন্টিনিউ করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমাদের নতুন স্টেট জেনারেট হচ্ছে। যখন নতুন স্টেট জেনারেট হওয়া বন্ধ হয়ে যাবে তখন আমরা আমাদের সার্চটাকে বন্ধ করে দিব। তাহলে ফাইনালি আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ পাবো আমাদের প্রবলেমটার জন্য। তাহলে এই গ্রাফটাকে আমরা হচ্ছে স্টেট স্পেস গ্রাফ বলতেছি। জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তা আমরা যখন কোন একটা প্রবলেম সলভ করি আমাদের প্রবলেম গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে বলা হয় টয় প্রবলেম আর একটাকে বলা হয় রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। আচ্ছা, টয় প্রবলেমটা হচ্ছে মূলত আমাদের যখন কোনো নতুন অ্যালগোরিদম আমরা ডেভেলপ করা ট্রাই করি রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেমে সেটাকে ইমপ্লিমেন্ট করার আগে আমরা হচ্ছে কিছু সিমুলেট করার জন্য কিছু বানানো প্রবলেমের উপরে এই অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করে দেখি যে এটা পারফরমেন্সটা আসলে কেমন আছে। তাহলে এই যে আমরা ফেক যে প্রবলেমটাকে ব্যবহার করতেছি এই প্রবলেমটাকে বলা হচ্ছে টয় প্রবলেম। তো আমরা এই লেকচারে যে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব মানে এই চ্যাপ্টারে এগুলো বেসিক্যালি হচ্ছে টয় প্রবলেমের এক্সাম্পল। আর রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে প্রবলেম সলভ করার জন্য পরবর্তীতে অ্যালগোরিদমটাকে ব্যবহার করব আর কি। দ্যাট মিন্স আমাদের রিয়েল লাইফে যে সিনারিওতে এই প্রবলেমগুলোকে আমরা
সলভ করা ট্রাই করব, সেগুলোকে বলা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। আমাদের এই লেকচারে বা এই চ্যাপ্টারে আমরা মূলত হচ্ছে টয় প্রবলেমের উপরে ফোকাস করব। আমাদের এই স্লাইডে দুটো টয় প্রবলেমের কথা আলোচনা করা হয়েছে। প্রথম যে টয় প্রবলেমটা আছে এটাকে 8 পাজল বলা হচ্ছে, এটা আরেকটা নাম হচ্ছে জিগসো পাজল। এটা কি নাম শুনছো তোমরা? না স্যার, 8 পাজল শুনছি স্যার। আমি বললেই মনে হয় তোমরা বুঝতে পারবা। ছোটবেলায় মেলাতে এক ধরনের পাজল পাওয়া যেত, যে একটা ছবি থাকতো, ছবিটাকে আমরা 8টা ভাগে ভাগ করা থাকতো, আর জি, শুরুতে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকতো, আমরা এটাকে এলোমেলো অর্ডারে সাজাতাম। এরপর আমাদের গোল থাকতো যে স্যার এটাকে এরকম হচ্ছে অরিজিনাল অর্ডারে নিয়ে আসা। জিনিসটা কি বুঝতে পারছো আমি কিসের কথা বলতেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ওই ছবির জায়গায় হচ্ছে টাইলস গুলোকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এটাই হচ্ছে 8 পাজল আর কি। বাকি সবকিছু ওই পাজলটার মতো সিমিলার। তাহলে এখানে আমাদের গোলটা যেটা থাকে, আমাদেরকে ইনিশিয়ালি এলোমেলো অবস্থায় টাইলস গুলো সাজানো থাকবে। আমাদের কাজ হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক রয়েছে, যে ফাঁকাটা, এটাকে মুভ করে টাইলস গুলোকে তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে নিয়ে যাওয়া। দ্যাট মিনস আমাদের টাইলসটা হচ্ছে এই স্টেটে থাকতে হবে, যে শুরুর ব্লকটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, এরপর এটা হচ্ছে নিউমেরিক্যাল অর্ডারে সাজানো থাকবে। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেটটা যে কোনো স্টেট হতে পারে, মানে এটা যে এইভাবেই থাকতে হবে এমন না, আমাদের ইনিশিয়াল স্টেটটা এরকমও হতে পারে। এটাও আমাদের একটা ইনিশিয়াল স্টেট হতে পারে। ব্ল্যাঙ্কটা হচ্ছে আমাদের এই পজিশনে আছে। তাহলে তোমাকে ইনিশিয়ালি যে স্টেটই দেওয়া হোক না কেন, তোমার গোল হচ্ছে এটাকে এরকম নিউমেরিক্যাল অর্ডারে সাজানো। শুরুতে ব্ল্যাঙ্ক থাকবে, তারপর আমাদের 8টা টাস্ক নিউমেরিক্যাল অর্ডারে সাজানো থাকবে। এটা হচ্ছে আমাদের গোল স্টেট। প্রবলেমটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা যদি ডিফাইন করি তাহলে আমাদেরকে হচ্ছে এই 5টা জিনিসের মাধ্যমে এটাকে ডিফাইন করতে হবে। প্রথমে আমি হচ্ছে স্টেট গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে এই যে আমাদের টোটাল বোর্ডের একটা কনফিগারেশন, এটাকে আমরা একটা স্টেট বলতেছি। তাহলে এই স্টেটটা মূলত কি রিপ্রেজেন্ট করতেছে, আমাদের 8টা টাইলস এবং আমাদের ব্ল্যাঙ্ক, এটা আসলে কোন পজিশনে আছে। তাহলে টাইলস গুলোর লোকেশন আমাদেরকে ইন্ডিকেট করতেছে আমাদের স্টেটটা। তাহলে এই লোকেশন গুলো চেঞ্জ হলে আমাদের স্টেটের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে নতুন লোকেশনের জন্য আমরা হচ্ছে নতুন একটা স্টেট পাবো। নেক্সট হচ্ছে যে স্টেট থেকে আমরা আমাদের সার্চ শুরু করব বা আমাদের প্রবলেম সলভ করা শুরু করব, সেটাকে আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেট বলতেছি। তাহলে আমাদের যে কটা স্টেট পসিবল, এই কটা স্টেটের মধ্যে একটা স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট হিসেবে থাকবে। আমাদের গোল স্টেট হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের গোলের কাজ, যে আমরা চেক করে দেখব আমাদের টাস্ক গুলোকে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আছে কিনা। আচ্ছা, আমাদের অ্যাকশন কি হতে পারে, আমরা এখানে মূলত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কটাকে মুভ করে টাস্ক গুলোকে তাদের অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এই ব্ল্যাঙ্কটাকে যদি কনসিডার করি, ব্ল্যাঙ্কটাকে আমরা 4টা ডিরেকশনে মুভ করাতে পারি, আইদার আপওয়ার্ড ডিরেকশনে, অথবা ডাউনওয়ার্ড ডিরেকশনে, অথবা লেফটে, অথবা রাইটে। তাহলে এই 4টা অ্যাকশনকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে একটা সেট আকারে। আর আমাদের পাথ কস্ট হবে যে আমাদের কতটা অ্যাকশন বা কয়টা অ্যাকশন পারফর্ম করা লেগেছে যে ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে রিচ করার জন্য। দ্যাট মিনস আমরা টাস্ক গুলোকে কতবার চেঞ্জ করেছি, এই জিনিসটা হচ্ছে আমাদের পাথ কস্ট আকারে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমাদের গোল থাকবে যে সবচেয়ে কম সংখ্যক বার টাস্ক গুলোকে মুভ করে আমাদের ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে যাওয়া। এই প্রবলেমটার ডেফিনিশনটা কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, আমাদের আরেকটা ক্লাসিক টয় প্রবলেম হচ্ছে 8 কুইনের প্রবলেম। এটা কি নাম শুনছো তোমরা?
না স্যার। জি না স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যেহেতু 8 কুইন, আমাদেরকে একটা দাবার ঘর দেওয়া থাকবে, যেটা হচ্ছে 8টা কলাম এবং 8টা রো থাকবে। দ্যাট মিনস 8 × 8 একটা দাবার ঘর আমাদের কাছে দেওয়া থাকবে। টোটাল তাহলে 64টা ব্লক আমাদের কাছে থাকবে। আচ্ছা, এখানে আমাদেরকে 8টা মন্ত্রী বসাতে হবে, দাবা খেলার মন্ত্রী আর কি। আচ্ছা, মন্ত্রীগুলো এমন ভাবে বসাতে হবে যে একটা মন্ত্রী আরেকটাকে কেটে দিতে পারবে না। তাহলে আমরা জানি যে একটা মন্ত্রী হচ্ছে তার হরিজন্টাল, ভার্টিক্যাল এবং ডায়াগোনালি কোনো এলিমেন্ট থাকলে সেটাকে কেটে দিতে পারে। তাহলে আমাদেরকে 8টা মন্ত্রী এমন ভাবে বসাতে হবে যে একটা মন্ত্রী আরেকটা মন্ত্রীকে কেটে দিতে পারবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রীটা কাটা পড়ে যাবে, যেহেতু প্রথম মন্ত্রীর ডায়াগোনালি সে আছে। তাহলে 8 কুইনের প্রবলেমটা কি সবার ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের কাছে একটা 8 × 8 চেস বোর্ড থাকবে এবং 8টা কুইন আমাদের এমন ভাবে বসাতে হবে যাতে একটা কুইন আরেকটা কুইনকে কেটে দিতে না পারে। আচ্ছা, এই প্রবলেমটাকে ডিফাইন করার জন্য আমরা দুই ধরনের প্রবলেম ফর্মুলেশন ব্যবহার করি। একটাকে বলা হচ্ছে কমপ্লিট স্টেট ফর্মুলেশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ফর্মুলেশন। আচ্ছা, কমপ্লিট স্টেট ফর্মুলেশন হচ্ছে আমাদের যতগুলো স্টেট হওয়া পসিবল সবগুলো স্টেটকে আমরা লিস্ট আকারে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা যদি এটার জন্য ডিফাইন করি, আচ্ছা আমাদের এই খেলার জন্য আসলে আমাদের স্টেট গুলো কেমন হতে পারে। ইনিশিয়ালি আমাদের বোর্ডে কোনো মন্ত্রী থাকবে না। আমি বাম পাশের বোর্ডটাই ব্যবহার করি। ইনিশিয়ালি ধরো আমাদের দাবার ঘরে কোনো মন্ত্রী বসানো থাকবে না। তাহলে এটা একটা স্টেট হবে যে আমাদের একটা এমটি চেস বোর্ড দেওয়া আছে। এরপর আমাদের স্টেট হতে পারে আমাদের এই ঘরে যে কোনো একটা জায়গায় একটা মন্ত্রী বসানো হয়েছে। তাহলে অনুরূপ ভাবে আমরা যদি 8টা মন্ত্রীকে আমাদের বোর্ডে বসাই তাহলে আমাদের বোর্ডে 8টা মন্ত্রী থাকতে পারে। তাহলে স্টেট হিসাবে আমরা রিপ্রেজেন্ট করব আমাদের 0 থেকে 8টা যে কোনো কুইনের সংখ্যাকে আমরা যেভাবে অ্যারেঞ্জ করতে পারি আমাদের বোর্ডে। তাহলে এই টোটাল একটা অ্যারেঞ্জমেন্টকে একটা স্টেট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করব। মন্ত্রীগুলো যে কোনো লোকেশনে আমি বসাতে পারি আর কি। তাহলে মন্ত্রীগুলো এখন কি অবস্থায় আছে এরকম টোটাল একটা বোর্ডের কনফিগারেশনকে আমরা একটা সিঙ্গেল স্টেট হিসেবে রিপ্রেজেন্ট করব। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেটটা কি হবে, যে ইনিশিয়ালি আমাদের বোর্ডে কোনো মন্ত্রী থাকবে না, ওই জিনিসটা এখানে বলা হয়েছে। দ্যাট মিনস আমাদের ইনিশিয়াল স্টেট হবে নো কুইন্স। আমাদের অ্যাকশন কি হবে, আমরা প্রতি স্টেপে একটা করে মন্ত্রী আমাদের বোর্ডে প্লেস করব, যে কোনো একটা এমটি স্কোয়ার। গোল টেস্ট হচ্ছে আমাদের 8টা কুইনকে আমরা বোর্ডে বসিয়েছি এবং কোনো কুইন অন্য কুইনকে কেটে দিতে পারছে না। তাহলে এটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এই প্রবলেমের ক্ষেত্রে পাথ কস্টে কোনো বিষয় নেই আর কি। এখানে আমরা পাথ কস্টকে মেজার করতে পারি না, এই কারণে এখানে এটা নট অ্যাভেলেবল বলা হচ্ছে। আচ্ছা, এবার আসি যে তাহলে আমাদের কয়টা স্টেট হওয়া পসিবল এই প্রবলেমটার জন্য। তাহলে কমপ্লিট স্টেট ফর্মুলেশনের ক্ষেত্রে আমরা যে কয়টা স্টেট পসিবল সবগুলোকে আমাদের লিস্ট করতে হবে। আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার ধরো যে ইনিশিয়ালি যখন আমার বোর্ডে কোনো মন্ত্রী নেই, তাহলে আমার কাছে কয়টা ঘর অ্যাভেলেবেল আছে প্রথম মন্ত্রীটাকে বসানোর জন্য? আমাদের এখানে টোটাল ঘর হচ্ছে 64টা। তাহলে আমি প্রথম যে কুইন বা মন্ত্রী রয়েছে এটাকে এই 64টা ঘরের যে কোনো একটা ঘরে বসাতে পারি। তাহলে প্রথম কুইনের জন্য আমাদের টোটাল চয়েস আছে 64টা। আচ্ছা, এবার এই 64টা ঘরের যে কোনো একটা ঘরে যদি আমি মন্ত্রীটাকে বসাই তাহলে দ্বিতীয় যে মন্ত্রীটা আছে তাকে কয়টা ঘরে আমরা বসাতে পারবো? স্যার 63। 63টা ঘরের ভিতরে। 63টা ঘরে আমরা বসাতে পারবো।
তাহলে শুরুর যে 64টা কম্বিনেশন রয়েছে প্রতিটা কম্বিনেশনের জন্য আমাদের দ্বিতীয় মন্ত্রীর জন্য 63টা কম্বিনেশন পাবো। তাহলে এটা হচ্ছে দুটা মন্ত্রীকে আমরা কিভাবে কম্বাইন করতে পারি, যতগুলো কম্বিনেশন পসিবল এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে তৃতীয় মন্ত্রীটা বসানোর জন্য আমাদের কয়টা ঘর অবশিষ্ট থাকবে? 62। তাহলে এটাকে 62 দিয়ে গুণ করতে হবে। তাহলে এভাবে যদি আমরা আগাই, আমাদের অষ্টম মন্ত্রীটা বসানোর জন্য হচ্ছে 57টা ঘর থাকবে। দ্যাট মিনস আমরা এখানে হচ্ছে 8C8 এই জিনিসটা আর কি বের করা, সরি 8C8 না, 64C8 এটা বের করা ট্রাই করতেছি যে 64টা ঘরের মধ্যে 8টা মন্ত্রীকে কতভাবে আমরা কম্বিনেশন করে বসাতে পারি। তাহলে এটার ভ্যালুটা আসবে আমাদের এই ভ্যালুটা, যেটা তোমাদের স্লাইডে বাম পাশে লেখা আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, এটা রাফলি হচ্ছে এই ভ্যালুটা পাওয়া যায়। এটা একটা হিউজ নাম্বার, এটা আসলে আমাদের কম্পিউটারের মাধ্যমে সার্চ করা পসিবল না আর কি। দ্যাট মিনস আমরা কমপ্লিট স্টেট ফর্মুলেশনটাকে আমাদের থিওরিটিক্যাল পারপাসে ব্যবহার করি, এটা আসলে আমাদের রিয়েল লাইফে সার্চ করা পসিবল না আর কি। এই জিনিসটাকে আমরা ব্রুট ফোর্সও বলে থাকি আর কি। দ্যাট মিনস যত ধরনের কম্বিনেশন পসিবল এটাকে এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখানে অনেকগুলো কম্বিনেশনই আমাদের সার্চ করার দরকার নেই। যেমন আমি ধরে নিয়েছি যে প্রথম মন্ত্রীটাকে বসানোর পরে আমাদের 63টা ঘর অবশিষ্ট থাকবে সেকেন্ড মন্ত্রীটা বসানোর জন্য। কিন্তু আমরা জানি যে যেহেতু মন্ত্রী তার হরিজন্টাল, ভার্টিক্যাল এবং ডায়াগোনালি কেউ বসতে পারবে না, তাহলে এই ঘরগুলো কি আমাদের সার্চ করার দরকার আছে? জি না স্যার। তাহলে এই ব্লকগুলো কিন্তু আমাদের সার্চের স্পেস থেকে বাদ পড়ে যাবে। দ্যাট মিনস আমি দ্বিতীয় মন্ত্রীকে যে বসিয়েছি যে 63টা ঘরে বসতে পারবে, অ্যাকচুয়ালি কিন্তু সে হচ্ছে আরো কম সংখ্যক ঘরে বসতে পারবে, তাহলে এই নাম্বারটা ডিক্রিজ করবে। দ্বিতীয় মন্ত্রী বসানোর পরে তৃতীয় মন্ত্রীর জন্য এই নাম্বারটা আরো ডিক্রিজ করবে। তাহলে আমরা এখানে হচ্ছে টোটাল সার্চ স্পেসটাকে রিপ্রেজেন্ট করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা সার্চ করব আমাদের আসলে সার্চ স্পেসটা আরো ছোট হয়ে আসবে। আচ্ছা, এই প্রবলেমটাকে ডিফাইন করার জন্য বা ফর্মুলেট করার জন্য আমাদের আরেকটা ফর্মুলেশন রয়েছে, এটাকে আমরা হচ্ছে ইনক্রিমেন্টাল ফর্মুলেশনও বলে থাকি। এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সিঙ্গেল কলাম ধরে ধরে হচ্ছে ফর্মুলেশন করব। তাহলে ইনিশিয়ালি আমরা ধরে নিব যে আমাদের বোর্ডে কোনো মন্ত্রী নেই আগের মতো। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে লেফট মোস্ট এমটি কলামটাকে আমাদের মন্ত্রী বা কুইন বসানোর জন্য আমরা হচ্ছে ব্যবহার করব। তাহলে ইনিশিয়ালি আমাদের বোর্ডে কোনো মন্ত্রী নেই, তাহলে আমরা যখন মন্ত্রীটাকে প্লেস করব তখন হচ্ছে আমরা ফার্স্ট কলামটাকে কনসিডার করব। তাহলে ফার্স্ট কলামে আমাদের টোটাল 8টা ঘর আছে, আমাদের প্রথম মন্ত্রীটা বসানোর জন্য আমরা এই 8টা ঘরের যে কোনো ঘরকেই ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। মানে আমরা এই 8টা ঘরের যে কোনো ঘরকেই ব্যবহার করতে পারবো। এবার ধরে নিলাম যে প্রথম ঘরে আমাদের প্রথম মন্ত্রীটাকে বসালাম, তাহলে নেক্সট বার যখন আমরা ফর্মুলেট করব তাহলে আমরা সেকেন্ড কলামটাকে কনসিডার করব, যেহেতু এটা হচ্ছে আমাদের নেক্সট নন এমটি কলাম, সরি আমাদের নেক্সট এমটি কলাম। তাহলে প্রথম মন্ত্রীটাকে যেহেতু আমরা বসিয়েছি, এই কলামে আর কোনো মন্ত্রী বসতে পারবে না, এটি হচ্ছে আমাদের ডিফাইন করা যে 1 পার কলাম ইন দি এন্ড লেফট মোস্ট কলাম। তাহলে আমরা লেফট মোস্ট কলাম থেকে শুরু করেছি, প্রথম কলামে যেহেতু প্রথম মন্ত্রীকে বসানো হয়ে গেছে অলরেডি, এই কলামে আর নতুন কোনো মন্ত্রী বসতে পারবে না। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কলামে যখন আমাদের মন্ত্রীটাকে বসাবো, প্রথম কলামের মন্ত্রীর জন্য প্রথম ঘর এবং সেকেন্ড ঘরে আমরা মন্ত্রী বসাতে পারবো না, কারণ এই দুটো ঘরে যদি আমাদের মন্ত্রী বসাই তাহলে প্রথম মন্ত্রী সেটাকে কেটে দিবে। তাহলে আমাদের সেকেন্ড মন্ত্রীটা বসানোর জন্য আমাদের কাছে এই 6টা ঘর অবশিষ্ট থাকবে, নিচের যে 6টা ঘর রয়েছে। তো আমি ধরে নিলাম যে আমরা সেকেন্ড মন্ত্রীটাকে এই ঘরে বসিয়েছি। তাহলে আমরা হচ্ছে এই কলামে আর কিছু ব্যবহার করতে পারবো না, যেহেতু অলরেডি একটা মন্ত্রী বসানো হয়েছে। সেকেন্ড কলামে একটা মন্ত্রী ব্যবহার করেছি, তাহলে এই ঘরে কিছু ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের নেক্সট এমটি কলাম হচ্ছে থার্ড কলামটা। আমরা কিন্তু ধরে নিয়েছি যে বোর্ডে এখন কোনো মন্ত্রী ছিল না আর কি, তাহলে তৃতীয় কলামে এখন কোনো মন্ত্রী এই মুহূর্তে নেই। আচ্ছা, তাহলে থার্ড কলামের মধ্যে আমরা ফার্স্ট
রোটাকে ব্যবহার করতে পারবো না, যেহেতু প্রথম মন্ত্রী এটাকে কেটে দিবে। সিমিলারলি আমরা সেকেন্ড ঘরটাকে ব্যবহার করতে পারবো না, যেহেতু সেকেন্ড মন্ত্রী এটাকে ডায়াগোনালি কেটে দিবে। থার্ড ঘরটাকে ব্যবহার করতে পারবো না, ফোর্থ ঘরটাকে ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কাছে চয়েস রয়েছে নিচের তিনটা ঘর। এই তিনটা ঘরের আমরা যে কোনো ঘরে আমাদের থার্ড মন্ত্রীটাকে ব্যবহার করতে পারবো। তাহলে আমি ধরে নিলাম থার্ড মন্ত্রীটাকে এখানে আমরা প্লেস করেছি, তাহলে এই বাকি তিনটা ঘরে আর অন্য কোনো মন্ত্রী বসতে পারবে না। এইভাবে আমরা বাকি 5টা মন্ত্রীকে বসালে আমাদের টোটাল 8টা মন্ত্রীকে প্লেস করা কমপ্লিট হবে। আচ্ছা, এটা এইভাবে যদি আমরা আমাদের প্রবলেমটাকে ডিসক্রাইব করি, তাহলে আমাদের বইয়ের যে অথর উনি দেখিয়েছেন যে আমাদের শুধুমাত্র 2057টা সিকোয়েন্স সার্চ করলেই আমরা আসলে আমাদের সলিউশনটা পেয়ে যাব, যে 8টা কিন্তু স্যার মন্ত্রীকে বোর্ডে প্লেস করা। স্যার এই ক্ষেত্রে হচ্ছে ইয়ে আছে না স্যার, হচ্ছে ডায়াগোনালি যে এক হইতে পারে। যেমন স্যার উপরেরটার ক্ষেত্রে দেখেন স্যার, আপনার কলাম আর রো ধরে যদি আমরা বসাই, একবারে লাস্টে 8 নাম্বার হচ্ছে আহ, মন্ত্রীটা হ্যাঁ ফার্স্ট নাম্বারে একবারে ডায়াগোনালি বসছে। হ্যাঁ, আমি তো বলি নাই যে এটা সলিউশন। তুমি কি মনে করছো যে এই বোর্ডের ইয়াটা সলিউশন? এটা সলিউশন না তো প্রবলেমের। এটা তো আমি প্রথমেই বলছি যে এই মন্ত্রী আর এই মন্ত্রী কাটাকাটি করে যায় ডায়াগোনালি। জি স্যার। এটা জাস্ট একটা বোর্ডের কনফিগারেশন দেখানো হয়েছে, এটা সলিউশন না। তুমি যদি চাও আমি তোমাকে এখন একটা সলিউশন দেখাতে পারি আর কি 8 কুইন প্রবলেমের, না স্যার, যেটাতে এটা হচ্ছে। সলিউশন আর কি আমার করা আছে তাই বললাম। আচ্ছা, যেমন আমি যদি একটা এক্সাম্পল সলিউশন দেখাই, এটা হচ্ছে একটা সলিউশন। এখানে কোনো মন্ত্রী অন্য মন্ত্রীকে কেটে দিচ্ছে না। আমরা মানে ওখানে যে ফিগারটা দেখতেছি এটা হচ্ছে একটা বোর্ডের কনফিগারেশন দেখানো হয়েছে, ওটা কিন্তু কোনো সলিউশন এটা বলা হয়নি। আমি জাস্ট একটা বোর্ডের কনফিগারেশন দেখিয়েছি, এটা হচ্ছে একটা সলিউশন। এখানে কোনো মন্ত্রী অন্য মন্ত্রীকে কেটে দিচ্ছে। তাহলে আমরা কমপ্লিট ফর্মুলেশনে দেখেছি আমাদের হচ্ছে 3 × 10⁻14টা স্টেপ সার্চ করতে হচ্ছে। ওই তুলনায় আমাদের ইনক্রিমেন্টাল ফর্মুলেশনে মাত্র হচ্ছে 2057টা সিকোয়েন্স সার্চ করতে হচ্ছে। তাহলে কোনটা আসলে আমাদের সার্চের জন্য বেটার? অবশ্যই আমাদের ইনক্রিমেন্টাল যে ফর্মুলেশন এটা হচ্ছে আমাদের সার্চের জন্য বেটার। তাহলে 8 কুইনের টয় প্রবলেমটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তবে স্যার এটা রিয়েল লাইফে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো? এটাই তো একটা প্রবলেম। তুমি রিয়েল লাইফে এটাকে মডিফাই করে দাবা খেলার যে কোনো মুভের জন্য এটাকে ব্যবহার করতে পারবে। একটা প্লেয়ারের বোর্ড কনফিগারেশন দেওয়া আছে, তুমি হচ্ছে ওই প্লেয়ারের রাজাটাকে কেটে দিতে চাচ্ছ, তাহলে গোল হচ্ছে সামহাও তোমার রাজাটাকে চেক করা বা চেকমেট করা। তাহলে সেম ভাবে তুমি সার্চ করতে পারবা যে কোন কম্বিনেশনের মাধ্যমে আসলে রাজাটাকে আমরা চেক বা চেকমেট করতে পারবো। জি স্যার। কিন্তু রিয়েল চেস খেলায় কিন্তু এটা কমপ্লিকেশনটা বা কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে যাবে, কারণ এখানে আমরা শুধুমাত্র এক টাইপের এটা কি বলে চেস পিসকে কনসিডার করতেছি, শুধুমাত্র কুইনটাকে কনসিডার করতেছি। আমাদের অন্যান্য চেস পিসের কিন্তু মুভ গুলো একটু ডিফারেন্ট। যেমন বিশপ যেটা বা হাতি যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র ডায়াগোনাল মুভ করে। জি স্যার। তারপর আমাদের কিস্তি যেটা, বা এটাকে মনে হয় রুক বলি আমরা আর কি, ওটা হচ্ছে তোমার ইয়ে লম্বালম্বি বা হরিজন্টালি মুভ করে আর কি। জি স্যার, লম্বা অথবা রো, কলাম আর রো। আর তুমি যেটা বলছো ওটা হচ্ছে ঘোড়া আর কি, ঘোড়া হচ্ছে আড়াই ঘোর আমাদের মুভ করে আর কি। জি স্যার, বুঝতে তাহলে পারছি। আমরা আমরা হচ্ছে ওই কমপ্লেক্সিটিটা কমানোর জন্য আমরা শুধুমাত্র সিঙ্গেল এক টাইপের চেস পিসকে এখানে কনসিডার করছি আর কি।
তো এটা কিন্তু অনেকটা আমাদের চেস খেলার মতোই সিমুলেট করতেছে, জাস্ট আমাদের গোলটা হচ্ছে একটু ডিফারেন্ট আর কি। জি স্যার। এখানে আমাদের কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের কথা বলা হয়েছে, যেখানে আসলে আমাদের এই সার্চের প্রবলেম গুলোকে বা অ্যালগোরিদম গুলোকে আমরা ব্যবহার করি আর কি। এর মধ্যে কিছু জিনিস হয়তো বা তোমরা অ্যালগোরিদমে বা ডাটা স্ট্রাকচার কোর্সের সময় দেখো, যেমন এটা খুব কমন একটা প্রবলেম আর কি, এটা অ্যালগোরিদমে অনেক সময় পড়ানো হয়, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলে, বা এটাকে সংক্ষেপে টিএসপিও বলা হয় আর কি। আমরা আমাদের মিডের পরের যে লেকচার ওখানে এবং পরবর্তী যে দুটো লেকচার আছে, এই দুটো লেকচারে হচ্ছে আমরা দেখবো আর কি কিছু সার্চ প্রবলেম আর কি। আচ্ছা, আরেকটা ক্লাসিক সার্চ প্রবলেম হতে পারে, আমরা আলোচনার শুরুতে যেটা বলেছিলাম, এটাও কিন্তু আমাদের একটা ক্লাসিক সার্চ প্রবলেম, যে আমাদের একটা স্টার্ট লোকেশন দেওয়া আছে, একটা ডেস্টিনেশন দেওয়া আছে, আমরা এই স্টার্ট থেকে ডেস্টিনেশনে বিভিন্ন ওয়েতে যেতে পারি, তো এখান থেকে আমাদের বেস্ট পসিবল ওয়েটাকে চুজ করা, এটাও কিন্তু আমাদের একটা ক্লাসিক সার্চ প্রবলেমের এক্সাম্পল। ওই কথাটা এখানে বলা হয়েছে যে এই যে উপরের স্লাইডে আমি যে প্রবলেমগুলোর কথা বলেছি, এই প্রবলেমগুলো আসলে আমরা কিভাবে সলভ করতে পারি। এই প্রবলেমগুলো সলভ করার আমাদের ওয়ে হচ্ছে আমরা আমাদের স্টেট স্পেসটাকে সার্চ করব। আচ্ছা, এবার আমাদের যে স্টেট স্পেস ছিল এটাকে আমরা সার্চ করার জন্য আমরা মূলত এটাকে একটা সার্চ ট্রি আকারে রিপ্রেজেন্ট করব। আশা করি ট্রি সম্পর্কে সবার ধারণা আছে, এটা ডাটা স্ট্রাকচারের একদম বেসিক একটা ডাটা স্ট্রাকচার। সবাই তো ট্রি কি জিনিস এটা জানো? জি স্যার। আচ্ছা, আমাদের এই ক্ষেত্রে আমাদের যে ট্রিটা ব্যবহার করব, এই ট্রি এর ইনিশিয়াল স্টেটটা হবে আমাদের ট্রি এর রুট, আর আমরা ট্রি থেকে যে চাইল্ড গুলো পাবো সেই চাইল্ড গুলো জেনারেট করতে হবে আমাদের সাকসেসর ফাংশনের মাধ্যমে। আমি একটু পরে তোমাদের একটা সিমুলেশন দেখাচ্ছি আর কি। আচ্ছা, ইউজুয়ালি আমাদের যেটা হয়, যেমন আমাদের রোমানিয়ার যে প্রবলেমটা ছিল, একটা স্টেটে আমরা বিভিন্ন ওয়েতে রিচ করতে পারি, দ্যাট মিনস আমাদের মোর দেন ওয়ান ওয়ে রয়েছে যেটার মাধ্যমে আমাদের ওই স্টেটে রিচ করা পসিবল। তাহলে ওইটাকে আসলে আমরা সার্চ ট্রি এর জায়গায় সার্চ গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের ম্যাক্সিমাম প্রবলেমই আমরা হচ্ছে সার্চ গ্রাফ আকারে ওটাকে রিপ্রেজেন্ট করি, কিন্তু আমরা কমপ্লেক্সিটি কমানোর জন্য আমরা আসলে এটাকে ট্রি আকারে কনসিডার করব যখন আমরা সার্চ করতে চাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা আসলে গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতে হবে, যেহেতু মোস্ট অফ দ্য কেসে আমাদের একটা স্টেটে যাওয়ার আসলে মোর দেন ওয়ান ওয়ে পসিবল। তাহলে আমাদের যে রোমানিয়ার প্রবলেম ছিল এটাকে যদি আমরা এখন ট্রি আকারে রিপ্রেজেন্ট করি, আমরা ইনিশিয়ালি হচ্ছে আরাদ থেকে আমাদের জার্নিটা শুরু করব, তাহলে আমাদের এই ট্রিটার রুট হবে আরাদ, আর এই ট্রি থেকে আমাদের গোল হচ্ছে আমরা যখন লিফ নোডে বুখারেস্ট পাবো তখন আমাদের সার্চটাকে আমরা স্টপ করে দিব, যেহেতু আমরা বুখারেস্টে যেতে চাচ্ছি। তাহলে রুট থেকে আমরা যখন সার্চ করা শুরু করব, আমাদের নেক্সট স্টেপে যে চাইল্ড গুলো পাওয়া যাবে এরা হবে হচ্ছে আরাদের সাকসেসর ফাংশন থেকে যে যাদেরকে আমরা বের করতে পারছি। তাহলে আরাদের সাকসেসর ফাংশন আমাদেরকে বেসিক্যালি প্রোভাইড করবে আরাদ থেকে যে সিটি গুলোতে আমরা যেতে পারি। আমাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমরা তিনটা সিটিতে যেতে পারি, একটা ছিল সিবিইউ, একটা ছিল টিমিসোয়ারা, আর একটা ছিল জেরিন। তাহলে এই সার্চটা যখন আমরা শুরু করব, আরাদ থেকে আমরা হচ্ছে সাকসেসর ফাংশনের মাধ্যমে এই তিনটা নতুন চাইল্ড পাবো। এবার আমরা নেক্সট স্টেপে এই তিনটা চাইল্ডের যে কোনো একটা চাইল্ডকে এক্সপান্ড করতে পারি, ওই জিনিসটাই পরবর্তী স্টেপে দেখানো হয়েছে। তো আমরা ধরে নিয়েছি যে সিবিইউ কে আমরা এক্সপান্ড করেছি, তাহলে আমাদের পরবর্তী স্টেপে সিবিইউর যারা চাইল্ড ছিল তারা হচ্ছে আমরা এখানে নোড আকারে, লিফ নোড আকারে এখানে অ্যাড করে নিব আর কি। তাহলে এই সার্চটা তখনই কমপ্লিট হবে যখন আমাদের কোনো একটা লিফ নোডে বুখারেস্ট আমরা হচ্ছে পাবো। তাহলে বুখারেস্ট আমাদের ডেস্টিনেশন ছিল, লিফ নোডে যখন বুখারেস্ট পাওয়া হবে এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলেই আসলে আমাদের সার্চটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে যে সার্চের অ্যালগরিদম গুলো দেখবো ওইখানে আমাদের পারপাসটা থাকবে এরকম আর কি। আমরা স্টার্টিং এর একটা নোড থেকে শুরু করব, আমাদের একটা গোল নোড থাকবে, আমরা সার্চ করে ওই গোল নোডটাতে রিচ করব।
তাহলে কোন নোডটাকে আমরা আসলে এক্সপান্ড করতেছি এই স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করবে আমরা কি ধরনের অ্যালগোরিদম ব্যবহার করতেছি। তাহলে এটা একটু পরে বলতেছি, এটা আমরা সার্চ স্ট্র্যাটেজিতে আলোচনা করব, আমি একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে আমরা বললাম যে আমাদের প্রবলেমটাকে আমরা হচ্ছে একটা সার্চ ট্রি আকারে রিপ্রেজেন্ট করব, এবং আমরা জানি যে স্টেট স্পেসে আমরা একটা স্টেটকে সার্চ ট্রি এর একটা নোডের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে স্টেট স্পেসের যে ইনফরমেশন গুলো রয়েছে এই ইনফরমেশন গুলোকে সামহাও আমাদের ট্রি এর নোডের ভিতর সেভ করে রাখতে হবে। তাহলে ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে, যেমন আমাদের 8 পাজল প্রবলেমের জন্য এটা হচ্ছে আমাদের একটা স্টেটের ভ্যালু, একটা বোর্ডের কনফিগারেশনকে রিচ করতেছে, এটা হচ্ছে স্টেটের ভ্যালু। তাহলে এটাকে যখন আমি নোড আকারে রিপ্রেজেন্ট করব আমাদের সার্চ ট্রিতে, তখন এই স্টেটের ভ্যালু ছাড়া আমাদেরকে এক্সট্রা কিছু জিনিস ইনফরমেশন স্টোর করে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এই নোডের প্যারেন্ট কে, দ্যাট মিনস কোন স্টেট থেকে আমরা আসলে এই স্টেটে রিচ করেছি। নেক্সট হচ্ছে এই প্যারেন্ট নোড থেকে এই স্টেটে আসার জন্য আমাদেরকে কি অ্যাকশন পারফর্ম করতে হয়েছে। তারপর হচ্ছে আমাদের ট্রিটার ডেপথ কত, সবার লাস্টে হচ্ছে এই মুভটা করার জন্য আমাদের পাথ কস্টটা কত। তাহলে এরকম কিছু ইনফরমেশন আমাদেরকে হচ্ছে নোড আকারে সেভ করে রাখতে হবে। তাহলে আমরা যখন আমাদের স্টেট স্পেসটাকে আমাদের ট্রি আকারে রিপ্রেজেন্ট করব, তখন একটা নোডের ভ্যালু হিসেবে আমরা এই উপাদানগুলোকে সেভ করে রাখবো, যেটা তোমাদের এখানে বাম পাশে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে প্রোগ্রামে যখন আমরা নোড ক্রিয়েট করব, আমাদেরকে হচ্ছে এই ইনফরমেশন গুলোকে নোডের ভিতরে সেভ করে রাখতে হবে। এখন আসি, এই যে বললাম যে আমরা প্রতি স্টেপে একটা করে নোডকে এক্সপান্ড করব, এখন কোন নোডটাকে এক্সপান্ড করব এই জিনিসটা হচ্ছে আমরা সার্চ স্ট্র্যাটেজির মাধ্যমে ডিফাইন করব। তাহলে আমরা এই নোডকে এক্সপান্ড করার উপরে ভিত্তি করে আমরা বেশ কয়েক ধরনের অ্যালগোরিদম আমাদের আছে, আমরা নেক্সট দুটো ক্লাসে এটা দেখবো আর কি। আমরা মিডের আগে মনে হয় 5 ধরনের সার্চকে কভার করব আর কি। এই যে অ্যালগোরিদম গুলো রয়েছে, কিছু অ্যালগোরিদম বেটার পারফর্ম করবে, কিছু অ্যালগোরিদম অপেক্ষাকৃত একটু কম ভালো পারফর্ম করবে। তাহলে পারফরমেন্সটা আমরা কিভাবে মেজার করব? এই জিনিসটা মেজার করার জন্য আমাদের 4টা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে যদি আমাদের কোনো একটা সলিউশন থাকে, আমাদের সার্চের অ্যালগোরিদমটা কি সেই সলিউশনটাকে সবসময় বের করতে পারছে কিনা, এই প্রপার্টিটাকে আমরা তার কমপ্লিটনেস প্রপার্টি বলি। আচ্ছা, সেকেন্ড প্রপার্টি হচ্ছে সে যে সলিউশনটা বের করে দিয়েছে সে সবসময় কি সব থেকে কম কস্টের সলিউশন বা সবচেয়ে বেস্ট সলিউশনটা আমাদেরকে প্রোভাইড করছে কিনা, এটাকে আমরা বলে থাকি সার্চ অ্যালগোরিদমের অপটিমালিটি। যদি আমাদের এমন কেস হয় যে সে আমাকে সলিউশন দিয়েছে কিন্তু ওই সলিউশনটা থেকে আরো বেটার সলিউশন আমাদের এক্সিস্ট করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই অ্যালগোরিদমটা অপটিমালিটি প্রপার্টিটা অ্যাচিভ করতে পারেনি। তাহলে ওই অ্যালগোরিদমকে আমরা অপটিমাল বলবো যে সকল সিনারিওতে আমাদেরকে সবচেয়ে বেস্ট সলিউশনটা সে প্রোভাইড করবে। নেক্সট যে মেজারমেন্টটা রয়েছে এটা হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি। এটার সাথে মনে হয় সবাই পরিচিত আর কি, আমরা বিগো নোটেশনের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করি। এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে একটা অ্যালগোরিদম এক্সিকিউট করতে আমাদের আসলে কি পরিমাণ টাইম লাগবে। আমরা এটাকে নরমালি হচ্ছে বিগো নোটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তোমরা এরকম কিছু টার্ম মনে হয় দেখেছো সবাই, অ্যালগোরিদম বা প্রবলেম সলভিং এও দেখার কথা। জি স্যার। এগুলোর সাথে পরিচিত না সবাই? তাহলে এই অ্যালগোরিদমের একটা টাইম কমপ্লেক্সিটি থাকবে যেটা আমাদের ইন্ডিকেট করবে এই অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করতে কিরকম সময় লাগে। সিমিলারলি তার একটা স্পেস কমপ্লেক্সিটি থাকবে যেটা ইন্ডিকেট করবে আমাদের আসলে এই অ্যালগোরিদমটার জন্য কম্পিউটারের মেমোরিতে কি পরিমাণ স্পেস লাগবে। নরমালি আমাদের ট্রিটার যে নোডগুলো রয়েছে এদেরকে মেমোরিতে সেভ করে রাখতে হয়, তাহলে কি পরিমাণ নোড আমরা মেমোরিতে সেভ করে রাখছি তার উপর ডিপেন্ড করবে তার স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি মেজার করার জন্য আমরা মূলত 3টা ভ্যালুকে এখানে কনসিডার করব। এদেরকে যথাক্রমে হচ্ছে বি, ডি আর এম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে আমি একটা ট্রি এঁকে তোমাদেরকে দেখাই যে এই 3টা ভ্যালু আসলে কি মিন করতেছে।
আচ্ছা, প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের বি, যেটাকে আমরা ব্রাঞ্চিং ফ্যাক্টরও বলে থাকি। এটা মূলত ইন্ডিকেট করে যে একটা নোড থেকে আমাদের কয়টা নতুন নোড জেনারেট হতে পারে। এই ফিগারে দেখে কি মনে হচ্ছে এখানে একটা নোড থেকে কয়টা নতুন নোড জেনারেট হয়? আমরা যদি যে কোনো একটা নোডকে কনসিডার করি, আমরা দেখতে পাচ্ছি যে একটা নোড থেকে প্রতি স্টেপে 3টা করে নোড জেনারেট হচ্ছে এই ট্রিতে। তাহলে এই ক্ষেত্রে এই ট্রিটার ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে 3। এটা কি সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট যে ক্রাইটেরিয়াটা, এটাকে বলা হচ্ছে ডি। এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করে যে গোলে রিচ করার সবচেয়ে শ্যালোয়েস্ট পাথ কোনটা আর কি। আচ্ছা, শ্যালোয়েস্ট বলতে বোঝানো হচ্ছে সবচেয়ে কম কস্টের বা কম ডেপথের পাথ কোনটা আর কি। আমি একটা ট্রি আঁকি তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। স্যার আমাদের যে গোল নোটটা থাকবে ওই নোটটা যেতে যখন আমাদের অনেক সময় দেখা যায় যে মান বেশি হইতে পারে, তখন কি হবে? তোমার কোশ্চেনটা আমি বুঝিনি, আবার একটু বলবা? আমাদের একটা গোল নোট থাকবে, তো ওই গোল নোটটায় দেখা যায় যে আমাদের যে অনেক দেখা যায় যে অনেক মান কম বেশি থাকতে পারে, তো সেক্ষেত্রে কি হবে? গোল নোডের মান কম বেশি বলতে তুমি কি মিন করতে চাচ্ছ? স্যার আপনি তো এখানে মানে গোল এবিসিডি নোডে যেতে ধরে করো কস্ট, কষ্টের কথাই বলছিলেন। মানে তুমি কি এটা মিন করতে চাচ্ছ যে গোল নোডে যেতে কস্ট হচ্ছে 100, কিন্তু অন্য রাস্তা দিয়ে গেলে হচ্ছে সেটা আরো কম কস্টে যাচ্ছে, এরকম কিছু? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে অপটিমালিটি প্রপার্টিটা, এটাই মিন করে আর কি। যদি তোমার গোল নোডে যাওয়ার জন্য যে কস্টটা তুমি বের করেছো তার থেকে যদি আরো কম কস্টের পাথ থাকে, তাহলে ওই অ্যালগরিদমটা আসলে অপটিমালিটি প্রপার্টিটা অ্যাচিভ করতে পারেনি। আমাদের সার্চটা ভ্যালিড সার্চই হবে যেহেতু আমরা গোলে রিচ করেছি আর কি, কিন্তু অপটিমাল সার্চ হবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে ধরো আমরা এ থেকে আমাদের সার্চ স্টার্ট করতে চাচ্ছি, আমাদের গোল হচ্ছে জিতে যাওয়া, ঠিক আছে? আমি এখানে জিটাকে দুইটা নামে হাইলাইট করি, একটা G1 আর একটা G2। মানে সেম গোলে রিচ করার আমাদের আসলে দুটা পাথ আছে, এই দুটা পাথকে আমি G1 আর G2 দিয়ে হাইলাইট করেছি, ঠিক আছে? জিনিসটা কি বুঝতে পেরেছো কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। একটা হচ্ছে এই নোড আর একটা হচ্ছে এই নোড আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটা গোল নোডের আসলে ডেপথ দুই রকমের। আমরা নর্মালি হচ্ছে ট্রিকে এইভাবে লেভেল অনুযায়ী হচ্ছে শর্ট করি। তাহলে প্রথম নোডের লেভেল হচ্ছে L0, সেকেন্ড তিনটা নোডের লেভেল হচ্ছে L1, তারপরেরটা লেভেল হচ্ছে L2, তারপরেরটা লেভেল হচ্ছে L3। তাহলে তোমরা যদি কম্পেয়ার করো, G1 গোল নোডটা আছে L2 তে আর G2 গোল নোডটা আছে L3 তে। তাহলে এই দুটা গোল নোডের মধ্যে কোনটা শ্যালো লেভেলে আছে, মানে কোনটা কম লেভেলে আছে? G1টা কম লেভেলে আছে। তাহলে আমাদের এখানে গোল নোড আছে দুটা, এর মধ্যে যেটার লেভেল কম সেটার লেভেলটাকে আমরা হচ্ছে ডি হিসাবে কনসিডার করতেছি। তাহলে এই ট্রি এর জন্য আমাদের ডি এর ভ্যালুটা হবে 2। তাহলে শ্যালোয়েস্ট গোলের যে ডেপথ বা যে লেভেল সেটাকে আমরা হচ্ছে ডি হিসাবে এখানে আইডেন্টিফাই করতেছি। তাহলে আমরা যখন টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি রিপ্রেজেন্ট করব, আমরা হচ্ছে বি ডি
এই দুইটা ক্রাইটেরিয়ার মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করব। তৃতীয় আরেকটা ক্রাইটেরিয়া আমাদের লাগবে, সেটা হচ্ছে এই ট্রিটার জন্য আমাদের ম্যাক্সিমাম ডেপথ কত হতে পারে। তাহলে আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি এটার এল হচ্ছে 3, এটার ম্যাক্সিমাম ডেপথ হবে 3। তাহলে এটাকে আমরা হচ্ছে এম দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা যখন টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি মেজারমেন্ট করব, আমাদেরকে এই তিনটা ক্রাইটেরিয়া ব্যবহার করে সেটাকে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে এই তিনটা জিনিস কি তোমাদের ক্লিয়ার? বি, ডি আর এম কি রিপ্রেজেন্ট করতেছে? নেক্সট ক্লাসে কিন্তু আমি যখন মানে কমপ্লেক্সিটি পড়াবো তখন কিন্তু আর এদেরকে আমি ডিফাইন করব না আর কি, আমি সরাসরি ভ্যালু দিয়ে এটাকে বসাবো আর কি, মানে এই জিনিসটা আর এক্সপ্লেন করা হবে না আর কি। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি না স্যার, আরেকবার একটু বলেন। আচ্ছা, বিটা তো মনে হয় বুঝতে পারছো যে একটা নোড থেকে নতুন কয়টা নোড জেনারেট হয়। জি স্যার। যেমন এখানে একটা নোড থেকে 3টা করে নোড জেনারেট হচ্ছে, এই জন্য এটার বি এর ভ্যালু ছিল 3। ডি হচ্ছে আমাদের যে কয়টা গোল নোড আছে এর মধ্যে সবচেয়ে কম লেভেলে কোন গোল নোডটা আছে। এখানে যেমন জি1 আর জি2 দুইটা গোল নোড, এর মধ্যে জি1টা সবচেয়ে কম লেভেলে আছে, যেটা হচ্ছে এল ইকুয়ালস টু 2। তাহলে জি1টা যে কম লেভেলে আছে তার ভ্যালুটাকে আমরা হচ্ছে ডি বলতেছি। তাহলে ডি রিপ্রেজেন্ট করতেছে যে গোল নোড গুলোর মধ্যে কোন গোল নোডটা সবচেয়ে কম লেভেলে আছে, সেই লেভেলের ভ্যালুটা। আর এম হচ্ছে একটা ট্রি এর ম্যাক্সিমাম ডেপথ, দ্যাট মিন্স আমাদের লিফ নোড যেটা আছে ট্রি এর তার লেভেলটা আসলে কত আর কি। এটাই তো আমাদের ট্রি এর জন্য ম্যাক্সিমাম ডেপথ। এর নিচের ডেপথে কি আর কেউ আছে? জি না। তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার কেসে 3। তাহলে আমি আরেকটা ট্রি আঁকি, তোমরা এবার বলো যে এই ট্রি এর জন্য আমাদের বিডি আর এম এর ভ্যালু কত হবে। এটার জন্য বিডি আর এম এর ভ্যালুটা বলো আমাকে। বি এর ভ্যালু কত হবে? স্যার বি এর ভ্যালু 1 হবে। বাকিরা কি বলো, বি এর ভ্যালু কত হবে? বাকিরা কি আসো ক্লাসে আমার সাথে? জি স্যার। এখানে বি এর ভ্যালু কত হবে? দেখো আমি যদি একটা নোডকে কনসিডার করি, একটা নোড থেকে এখানে দুইটা নোড জেনারেট হচ্ছে। দেখো বি কে যদি কনসিডার করি, একটা নোড থেকে দুটা নোড জেনারেট হচ্ছে, তাহলে বি এর ভ্যালু কত হবে? স্যার 2 হবে। বি এর ভ্যালু হবে 2। আচ্ছা, ডি এর ভ্যালু বলেছিলাম যে আমাদের যে গোল নোড আছে এর মধ্যে সবচেয়ে কম লেভেলে কোন গোল নোডটা আছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম পাশের গোল নোডটার লেভেল সবচেয়ে কম। তাহলে এটা কোন লেভেলে আছে? স্যার এম, এটা স্যার 1, 0 আমরা 1। লেভেলকে হচ্ছে এইভাবে ডিফাইন করি, জি স্যার, এটা 1। 0 1, এটা হচ্ছে 2। তাহলে এই জিটা আছে 1 নাম্বার লেভেলে, তাহলে ডি এর ভ্যালুটা হবে 1। আর এম এর ভ্যালু তাহলে কত হবে? 2। এম এর ভ্যালু হবে 2, যেহেতু স্টার্টিং নোড থেকে আমাদের লিফ নোডের ডিসটেন্স হচ্ছে 2। মানে সবচেয়ে বেশি ডেপথে যে নোড আছে সেটা হচ্ছে লেভেল 2 তে আর কি। তাহলে এই ট্রি এর জন্য আমাদের এই তিনটা ভ্যালু হবে এরকম। জি স্যার, এখন বুঝতে পারছি। এই তিনটা সম্পর্কে কি আর কারো কোনো কোশ্চেন আছে, এই তিনটা ক্রাইটেরিয়া সম্পর্কে?
আমরা নেক্সট ক্লাসে যখন স্পেস বা টাইম মেজারমেন্ট করব তখন হচ্ছে এরকম ভাবে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করব আর কি, মানে আমি এইভাবে হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করব, তখন আসলে আর এটাকে মানে ডিফাইন করার আমার আর টাইম থাকবে না আর কি। এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যে এই তিনটা জিনিস তোমাদের ক্লিয়ার কিনা। বি কে আমরা বলতেছি ব্রাঞ্চিং ফ্যাক্টর, ডি কে আমরা বলতেছি ডেপথ অফ দ্য শ্যালোয়েস্ট গোল নোড, আর এম কে আমরা বলতেছি ম্যাক্সিমাল ডেপথ অফ আওয়ার ট্রি। এটা সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। জি না স্যার। আচ্ছা, আমাদের আজকের লেকচারটা তাহলে এতটুকুই আর কি। আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদেরকে বিএফএস আর ডিএফএস অ্যালগরিদমটা দেখাবো, এবং তার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এটা একটু ডিসক্রাইব করে দিব আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট উইকে তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে আর কি।